এই সৌন্দর্য মাত্র কয়েকদিনের, ঠিক যেমন আমাদের জীবনের কিছু সুন্দর মুহূর্ত খুব দ্রুতই হারিয়ে যায়। কিন্তু এই সৌন্দর্যের ঠিক পাশেই এমন কিছু আছে যা দেখতে সাধারণ হলেও আসলে আমাদের জীবন বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। জানেন কি, রাস্তার পাশে থাকা এই লাল রঙের ফায়ার হাইড্রেন্টগুলোর আসল কাজ কি, আর কেন এগুলো এত নিয়ম মেনে বসানো হয়? আজ চলুন সেটা একটু কাছে থেকে জেনে নেই। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই আমার এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। সকালে বের হয়েছিলাম একটু হাঁটতে। এখন বাইরে হাঁটতে সত্যিই অনেক ভালো লাগে, কারণ ধীরে ধীরে ঠান্ডাটা একদম কমে এসেছে। রাস্তার দুপাশে নানা রঙের ফুল ফুটে আছে। বিশেষ করে এই গোলাপি ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এগুলোকে অনেকে পিঙ্ক চেরি ব্লসম বলে, তবে এই সৌন্দর্য খুব অল্প সময়ের জন্যই। এই 2-1 দিনের মধ্যেই বৃষ্টি আর বাতাসের সাথে সাথে ঝরে পড়বে সব ফুল। আসলে প্রকৃতির নিয়মটাই এমন। সুন্দর জিনিস, সুন্দর সময়গুলো যেন খুব দ্রুতই হারিয়ে যায়। হয়তো এজন্যই এগুলো আরো বেশি আকর্ষণীয় আর বিশেষ মনে হয়। আর রাস্তার পাশে লাল রঙের এই যে ফায়ার হাইড্রেন্ট দেখছেন, এই দেশে এগুলো খুব নিয়ম মেনে বসানো হয়, কারণ এমার্জেন্সি সিচুয়েশনে ফায়ার ফাইটার্সরা যেন খুব দ্রুত পানি কানেক্ট করতে পারে। সেজন্য সিটি অনুযায়ী নির্দিষ্ট ডিস্টেন্স মেনে এই হাইড্রেন্টগুলো বসানো হয়। পরে আপনাদের এ বিষয়ে আরও একটু বিস্তারিত বলবো। চলুন এখন বাসায় ফিরে যাই। বাসায় ফিরে ব্রেকফাস্টটা করি, আমি অফিসের কাছে ঢুকে যাব। বাসা থেকে বের হওয়ার আগে চিয়া সিডসগুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম। এখন এসে এগুলোকে একটু গরম করে নিচ্ছি, যেন লেবুর রস মিশিয়ে খেতে পারি। সকালে একটু উষ্ণ পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়া অনেকেই উপকারী মনে করেন। আমারও সকালে এভাবে খাওয়া হয়, তবে কখনো চিয়া সিডসের ভেজানো উষ্ণ পানির সাথে লেবুর রস মিশিয়ে খাই, আবার কখনো শুধু পানি একটু গরম করে লেবুর রস আর মধু দিয়েও খাই। আমার কাছে চিয়া সিডসটাকে খুবই মজার একটা জিনিস মনে হয়। ছোট ছোট এই সিডসগুলো পানিতে ভিজলে জেলির মতো হয়ে যায়, কারণ এতে প্রচুর সলিউবল ফাইবার থাকে, যেটা নিজের ওজনের প্রায় 10 থেকে 12 গুণ পর্যন্ত পানি শোষণ করতে পারে। এ কারণেই অনেকে বলেন চিয়া সিডস খেলে শরীরে অনেকটা পানি খাওয়া হয়ে যায়, কারণ এগুলো শরীরে পানি ধরে রেখে শরীরকে হাইড্রেট রাখতেও অনেকটা সহায়তা করে। এছাড়াও অনেকের পেট ভরা অনুভূতি হয়, হজমেও কিছুটা সাহায্য করে। আর লেবুতে থাকা ভাইটামিন সিও শরীরের জন্য তো অনেক ভালো। তবে একটা বিষয় আমি সবসময়ই মনে করি, ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে কারো ভিডিও দেখে কিছু ফলো করার আগে নিজের শরীরে সেটা কেমন স্যুট করে সেটা আগে বুঝে নেওয়াটা অনেক জরুরি। কারণ এক এক মানুষের শরীরের সহ্য ক্ষমতা এক এক রকম। আমার জন্য যেটা উপকারী, অন্য কারো জন্য সেটা সমস্যা তৈরি করতেও পারে। এই যেমন অ্যাভোকাডো খাওয়া অবশ্যই হেলদি, কিন্তু আমি খেতে পারি না, খেলেই অ্যাসিডিটি ফিল হয়। তাই নতুন কিছু ট্রাই করার আগে নিজের শরীরকে অবজার্ভ করাটা খুব জরুরি বলে আমার মনে হয়। যাই হোক, ব্রেকফাস্টটা শেষ করে এখন অফিসে লগ ইন করব। এখন বিকেল প্রায় 4টা বাজতে যাচ্ছে। আজকের মতো অফিসের কাজ শেষ করে এখন চলে যাব রাতের খাবার তৈরি করতে।
আজ রান্না করব একদম সাধারণ খাবার, এই যেমন মসুরির ডাল, ছোট মাছ আর পালং শাক ভাজি। এখানে একটা জিনিস খেয়াল করেছি, এখানে এই মসুরির ডাল খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, কিন্তু আগে যখন দেশে ছিলাম তখন এই মসুরির ডাল খুব সহজে সেদ্ধ হতো না। কিছু দানা আলাদাও থেকে যেত, আবার টেক্সচারটাও একটু আলাদা লাগতো। আসলে ব্যাপারটা হয়তো ডালের মান, প্রসেসিং আর রান্নার পদ্ধতির উপরও অনেকটা নির্ভর করে। এখানে ডালগুলো বেশ ভালোভাবে পরিষ্কার, সর্ট করা আর একই ধরনের দানার হয়, তাই হয়তো খুব দ্রুত রান্না হয়ে যায়। আর এই যে ছোট ছোট পটলগুলো দেখছেন, এগুলো এখানে প্রায় সারা বছরই পাওয়া যায়। তবে আগের একটা এপিসোডে আপনাদের যে দেশের মতো বড় বড় পটল দেখিয়েছিলাম, সেগুলোর মতো এতটা মজা কিন্তু এগুলোতে নেই। তবুও দেশের সবজি দেখলেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়। চলুন, রান্না করতে করতেই সকালে আপনাদের যে ফায়ার হাইড্রেন্টগুলো দেখাচ্ছিলাম সেগুলো নিয়ে একটু কথা বলি। ইউএসএতে এগুলো একটা নির্দিষ্ট ডিস্টেন্স অনুযায়ী বসানো হয়, তবে এই এক্স্যাক্ট দূরত্ব সিটি এবং লোকাল ফায়ার কোড অনুযায়ী কিছুটা ভিন্নও হতে পারে। এই যে এখানে আলু আর পটলগুলো কেটে নিচ্ছি, এগুলো ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। এদিকে ছোট মাছগুলোও ভেজে নিলাম আর সাথে চিংড়ি মাছগুলোও ভেজে নিলাম। এগুলোকে দিয়ে পালং শাক রান্না করব। এই যে আমরা যে এরিয়ায় থাকি, এরকম রেসিডেন্সিয়াল এরিয়াতে সাধারণত 300 থেকে 600 ফিট পরপর হাইড্রেন্টগুলো বসানো হয়, আর কমার্শিয়াল এলাকায় সাধারণত 300 থেকে 500 ফিটের মধ্যে স্পেসিং রাখা হয়। তবে অনেক জায়গার নিয়ম অনুযায়ী রেসিডেন্সিয়াল এরিয়াতে এর কিছু তারতম্যও হতে পারে। আসলে দেখতেই তো পাচ্ছেন, আমরা যেভাবে প্রতিদিন রান্না বান্না করি, আগুন লাগার বিষয়টা নিয়ে আমার কিন্তু সবসময়ই একটু ভয় কাজ করে। তাই খুব সতর্কভাবেই রান্নার কাজ করতে হয়। আর এ কারণেই ফায়ার হাইড্রেন্টের গুরুত্ব কতটা প্রয়োজনীয় সেটা আর আলাদা করে বলার কোনোই অপেক্ষা রাখে না। এখানে বিল্ডিং থেকেও হাইড্রেন্টের একটা নির্দিষ্ট ডিস্টেন্স রাখা হয়। এই রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো থেকে প্রায় 600 ফিটের মধ্যে এই হাইড্রেন্টগুলো রাখতে হয়। এছাড়াও হাইড্রেন্টের চারপাশে অন্তত 3 ফিট খালি জায়গা রাখতে হয়, যেন ফায়ার ফাইটার্সরা সহজে কাজ করতে পারেন। আবার এমনকি অনেক জায়গায় হাইড্রেন্ট থেকে কমপক্ষে 15 ফিট দূরে পার্কিং করার নিয়ম রয়েছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই হাইড্রেন্টগুলো আন্ডারগ্রাউন্ড ওয়াটার লাইনের সাথে সরাসরি কানেক্টেড থাকে। সিটি ওয়াটার সিস্টেম, রিজার্ভার কিংবা ওয়াটার টাওয়ার থেকে সবসময় প্রেশারাইজড পানি সাপ্লাই দেওয়া হয়। তাই খুব সহজেই এমার্জেন্সি হলে ফায়ার ফাইটার্সরা খুব দ্রুত হাইড্রেন্ট কানেক্ট করে পানি ব্যবহার করতে পারে। অনেক সময় কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়ে যায়। আমাদের দেশ বাংলাদেশ বা ভারতেও ফায়ার হাইড্রেন্ট আছে, তবে সব জায়গায় এভাবে সহজে ব্যবহার করা যায় না, কারণ আমাদের দেশে পপুলেশন অনেক বেশি, রাস্তা অনেক জায়গায় ছোট আর ক্রাউডেড। অনেক সময় ফায়ার ট্রাক ঘটনাস্থলে পৌঁছাতেই দেরি হয়ে যায়। আবার কোথাও হাইড্রেন্ট থাকলেও ঠিকমতো মেইনটেনেন্স বা পর্যাপ্ত পানির প্রেসার পাওয়া যায় না। এছাড়াও বিল্ডিংগুলো অনেক কাছাকাছি হওয়ায় ফায়ার ফাইটার্সদের কাজ করতে অনেক সমস্যা হয়। আর আগুন লাগলে স্বাভাবিকভাবেই চারপাশে অনেক মানুষ ভিড় করে ফেলে,
যেটাও রেস্কিউ কাজকে আরও কঠিন করে দেয়। আর এখানে একটা বিষয় খুব স্ট্রিক্টলি ফলো করা হয়। ফায়ার হাইড্রেন্টের সামনে পার্কিং করা যায় না এবং চারপাশে সবসময় খালি জায়গা রাখা হয়, যাতে এমার্জেন্সি সিচুয়েশনে ফায়ার ফাইটার্সরা কোনো বাধা ছাড়াই দ্রুত কাজ শুরু করতে পারেন। এসব ছোট ছোট নিয়ম আসলে এমার্জেন্সির সময় অনেক বড় ডিফারেন্স তৈরি করে। এখানে বেশিরভাগ বাড়ি কাঠ দিয়ে তৈরি হয় এবং দেয়ালের ভেতরে ইনসুলেশন ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, যেগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই আগে থেকেই সেফটি ব্যবস্থা অনেক বেশি গুরুত্ব দিয়ে করা হয়। তাই যখনই আমাদের দেশের কোনো অগ্নিকাণ্ডের ঘটনা শুনি, সত্যি মনটা খারাপ হয়ে যায়। মনে হয় যদি পরিকল্পনা, সচেতনতা আর সঠিক ব্যবস্থাপনা আরও একটু ভালো হতো, তাহলে অনেক বড় ক্ষতি হয়তো সহজেই কমিয়ে আনা যেত। রান্নাবান্না শেষ করে এখন এসেছি একটু বাগানের গাছগুলোতে পানি দিতে। সকালে হালকা বৃষ্টি হয়েছিল বলে তখন আর পানি দেওয়া হয়নি। এখন তো বাংলাদেশ, ভারত সহ অনেক দেশই বেশ গরম পড়েছে। আর এই সময়টাতে আমাদের দেশগুলোতে আগুন লাগার ঘটনাও তুলনামূলকভাবে অনেক বেড়ে যায়, কারণ এখনও অনেক জায়গায় পর্যাপ্ত সেফটি ব্যবস্থা গড়ে ওঠেনি। তাই সবাই অনেক বেশি সতর্কতা অবলম্বন করবেন, নিজে নিরাপদ থাকবেন, অন্যদেরকেও নিরাপদ থাকতে সাহায্য করবেন। আজকের এই এপিসোডটি এখানেই শেষ করছি। আবার কথা হবে এমনই কোনো জীবন গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।